যাই হোক, আমি অ্যাটলিস্ট হ্যাপি। যে হ্যাপি কেন, যে আমি অ্যাটলিস্ট আপনাদের শেষ করতে পারছি কোর্সটা। বা আর একটা বিষয় শেষ করা বলতে কি, যে আমি যেটা কমিটমেন্ট ছিল আপনাদের প্রতি, যে আমি আপনাদেরকে এতটুকু দিব, হ্যাঁ, এতটুকু দিব, ওইটা অন্তত আমি মনে হয় যে দিতে পারছি। হ্যাঁ, আমার এন্ড থেকে মনে হচ্ছে। আপনাদের কি রেনে সালাম খান, আপনার কি মনে হচ্ছে যে না, এনাফ বা না, আমিও হ্যাপি আর কি, যে পরীক্ষা পর্যন্ত আসতে পারছি আর কি। হুম, কারণ ছেলেদের জীবনে তো অনেক কিছু ট্রাই করা শুরু করছি আর কি, কিন্তু ফাইনালি মানে ধৈর্য ইয়ে করে রাখা বা পরীক্ষা যে দিচ্ছি, বা এটা যে হচ্ছে যে ঠিক আছে 1 বছর পর্যন্ত, এটার জন্য তো অবশ্যই আর কি হুম, হুম, অন্য কিছু হচ্ছে বাদ, লিস্ট যে ধৈর্য বা ডেডিকেশনটা যে শেষ পর্যন্ত ছিল আর কি, এটাই আর কি হ্যাঁ, 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 না আমার কাছে আর এটা কি যে যে ভালো কোনো লাগার। কাজ আসলে আপনি শুরু করতে পারেন, আমিও শুরু করে দিতে পারি যে কোনো কিছু, কিন্তু হ্যাঁ, 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 লিস্ট শেষ হ্যাঁ। পর্যায়ে নিয়ে যাওয়া এটা কিন্তু শেষ বেশি। পর্যন্ত বা ইয়েতে যাওয়া আর কি ইম্পর্টেন্ট আর কি, এটা তো আর কি অবশ্যই হ্যাঁ। ফাইনালি পরীক্ষা চলে আসছে আর কি। আমিও দেখেন, আমিও নতুন ব্যাচ নিব হচ্ছে যে আমার এতদিন অনেকে অ্যাডমিশন অলরেডি নিয়ে রাখছে নেক্সট ব্যাচের জন্য। বাট আমি বলে হুম, হুম, রাখছি যে হুম। এই ব্যাচ শেষ না করে আর নিব না। আর জাপানের লাইফটা হচ্ছে অনেক ব্যস্ততার লাইফ, এখানে দুইটা ব্যাচ কন্টিনিউ করা সম্ভব না। তো হ্যাঁ, আর দুইটা কি। ব্যাচ খুবই টাফ। এই জন্য আমি চাচ্ছি একটা করেই ব্যাচ পড়াবো, ওইটা আমি আমার মনের মতো করে পড়াই যাবো, আমার আমার মতো করে, ইচ্ছা মতো, যাতে একটু হইলেও কারো না কারো উপকার হয়। এটা হলো আমার মানে চাওয়া বলতে পারেন। হ্যাঁ, এটা তো এটা। আর এই টিচিং বিষয়টা হচ্ছে কি, টিচিং শুধুমাত্র যে আমি আমি টাকার জন্য করি ব্যাপারটা এরকম না। এখানে দুইটা আমার আমার ভীষণ মিশন যাই বলেন আছে। টিচিং হচ্ছে আমার একটা হবি। হ্যাঁ, আমি প্রিভিয়াসলি আমার যেটা হয়েছে যে ওইখান থেকে যে মানুষের সাথে মেশা, বা ওই যে যে ব্যাপারটা, আমি যে কাজই করি না কেন, এই একটু সন্ধ্যাবেলায় বা আমার সকল কাজ শেষে আইসে একটু কথা না বললে আমার ভালো লাগে না। হ্যাঁ, তো এই যে জাপানে আসছি না, এখানে আমার অনেক ব্যস্ত লাইফ। তারপর মনে করি যে না, আমি যখন বাসায় ফিরবো যেন কথা বলবো, বাট ওইটা যেন কাজ হয়। এই চিন্তা থেকে এখন ওই ব্যস্ত নেওয়া, নাহলে আমি এখন নিতামই না। মানে মোটামুটি সকাল 8টায় বেরোই, আর রাত 8টা, সাড়ে 8টা, 9টায় বাসায় ফিরে আসি। তো এই সারাদিন দৌড়াদৌড়ি করে আবার এসে এই যে পড়ানো, এটা যে হবি, এই জন্যই সম্ভব, নাইলে কখনোই মানে সম্ভব হইতো না। তো এখন আমি হ্যাপি যে কারণে, যে এই যে আমি যে আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আমার মনের মতো করে আমার শখের কাজটা করতেছি, এই যে কারো না কারো আপনাদের একটু না হইলে যে উপকার হইতেছে, এই যদি হয়, এইটা হচ্ছে আমার জন্য একটা ভালো লাগা কাজ করা। অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে টাকার বিষয়টা, আমি আপনাদের থেকে এটা একটু একদম খোলাসা করে ফেলি। আমি আপনাদের থেকে যারা আমার কাছ থেকে ফার্স্টে থেকে কোর্স করছেন, আমি 6,000 করে টাকা নিছি, তাই না? তো এইটা আমি প্রত্যেক কোর্সের শেষেই জিজ্ঞেস করতে খুব পছন্দ করি, যে আমি যে 6,000 টাকা নিছি, এইটার বিনিময়ে আপনার যতটুকু প্রাপ্তি ছিল আমি কি দিতে পারছি কিনা। এটা একটা ইস্যু। আরে কেন এই 6,000 টাকা নেই, না নিলেও পারতাম এটা, হ্যাঁ। তো ফ্রি বিষয়টা হচ্ছে আমার আগে থেকেই পছন্দ না। কেন পছন্দ না, সেটা হচ্ছে ফ্রি হইলে আমার কাছে হয়তো বা মনে হইতো যে আজকে তো অনেক কষ্ট করে আসছি, অনেক ক্লান্ত, বাসায় আসছি, ক্লাসটা আজকে নেওয়া দরকার নেই, ওনাদের কাছ থেকে তো টাকা নেই নি। এই যে যে ছোট্ট একটা অ্যামাউন্ট বা টাকা, এইটাতে হইলো আমাকে বাইন্ধে রাখে, যে এই আমি তোমার কাছ থেকে 10 টাকা হইলো নিছি, তাহলে আমি কেন বসে থাকবো, আমি আর পারা সত্ত্বেও কেন পড়াবো না আজকে। এই যে যে বিষয়টা, এটা আমার আমার আসলেই কাজ করে। এবং আপনাদের কারো কাজ করে কিনা জানি না, তবে আমার এই বিষয়ে এই জন্য হচ্ছে মূলত আমাদেরও তো এই হচ্ছে যে সেম পারিশ্রমিকটা আর কি, নেই। যে এবং ফ্রি হলে তো আর কি যাইতাম বা যাইতাম না, টাকা দিছি 6,000 টাকা, ক্লাস তো করতে হবে, পড়তে হবে আর কি, হ্যাঁ, সেম আর কি। এইটাও কিন্তু আপনাদের এন্ড থেকেও সেম। এবং এখন আমার যেটা যেটা কোশ্চেন, যে আমি যেটা নিছি আপনাদের থেকে, ওইটা কি দিছি কি না, নাকি না দিয়েই নিয়ে নিছি। হুম। এইটা আপনার আপনার রেজা সালাম, আপনার পার্সোনাল অপিনিয়ন কি, কি বলেন বলেন। পার্সোনাল অপিনিয়ন আর কি, পার্সোনাল অপিনিয়ন বা হচ্ছে যে শুধু টাকা না, আমি আর কি ওভারঅল আপনার যতদিন ধরে আমরা ক্লাস করতেছি এটা আর কি একটা রিভিউ বলতে পারেন আর কি, যে কেমন হলো বা কি। হুম, হুম, এটা হচ্ছে যে প্রথমত উম, আপনি হচ্ছে যে অনেক ফ্রেন্ডলি আর কি, যে কোনো সময় কোনো কিছু নিয়ে আর কি যদি আমরা জিজ্ঞেস করি, এটা আর কি ধরেন রেসপন্স পাওয়া যায় আর কি, বা ভালো মতো বুঝিয়ে দেন আর কি। হুম, যেটা যে অনেক বেশি রাফ টাফ এরকম না আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে পড়ার দিক দিয়েও বোঝানো বা সবকিছুতেই আর কি ওকে, ঠিক আছে। তো আসলে মানে কিছু মানে একটু তো সবকিছুতে ইয়ে থাকবে আর কি, সেটা হচ্ছে যে মানে আপনি জাপানে যাওয়ার আগে কিছুদিন হয়তো পার্সোনাল কাজে আর কি ব্যস্ত ছিলেন আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, তো ওই সময় কিছু ক্লাস ক্লাস হচ্ছে যে মিস হয়েছে আর কি মাঝে মধ্যে। এবং
আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আমি অফিস থেকে হচ্ছে যে কোনো পার্টি আছে বা কোনো একটা মিটিং আছে ইম্পর্টেন্ট কিছু, তো আমি ভাবলাম যে স্যারের ক্লাস আছে, আমি বাসায় যাই আর কি। তো কিছু বাদ টাদ দিয়ে আর কি আসলাম, আসার পরে ধরেন 2-3 মিনিট আগে আর কি শুনলাম যে ক্লাস হবে না আর কি। এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, এটা আর কি মানে মানে আমি কি বলবো আর কি, এটা আপনার মন খারাপ করার কিছু নাই, বা আমি আই এম নট ব্লেমিং ইউ। কিন্তু হচ্ছে যে ধরেন আপনি যদি আরো কন্টিনিউ করেন বা হচ্ছে যে একসময় দেখা গেল যে আরো করবেন আর কি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু আর কি যে আগে ভাগে জানানো বা কিছু এটা হলে জি। পরে আর বাকি সবকিছু মোটামুটি আর কি। তো 100-এ 90 আর কি, 90-95 আর কি আমার মনে হয় আর কি যে রিভিউ আর Very good. কি, এই বা বিষয়টা হচ্ছে টেনে কি, টেনে 9 আর কি। এই নাই, বিষয়টা হয়েছে কি আপনার মতো সেম অবস্থা আমার হয় এটা কি আর কি অনেস্ট রিভিউ আর কি, যদি বলেন আর কি যে 100%। আমি তো আরো আরো আমার নেগেটিভ কিছু জানতে চাইবো আপনার থেকে এখনই। তো সেটা হচ্ছে কি যে আমি চিন্তা করি যে আজকে ক্লাস আছে, যত কষ্ট হোক আমি নিবই। তো দেখা গেছে কি আমি ক্লাস নেওয়ার জন্য হুম, বেরোয় পড়ছি, বাট ধরেন আমি বাসে উঠছি, আমি জানি যে এখান থেকে আমার ওইখানে যাইতে লাগবে আধা ঘন্টা, হুম, আধা তো ঘন্টা আমার লাগে গেছে 1.5 ঘন্টা। বুঝতে পারছেন যে যে আবার হচ্ছে যে একটা নতুন দেশে আপনি যাবেন, তার জন্য কিছু হুম। প্রিপারেশনের ব্যাপার ছিল হয়তো। এবং হ্যাঁ, তখন ওই এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আমি আরেকটু বলি আর কি, শেষ করিনি। সেটা হচ্ছে যে যদি হচ্ছে আপনি এরকম করতেন যে ক্লাস অনেকগুলো মিস করছেন, লাস্টে গিয়ে তাড়াতাড়ি করে আর কি শেষ করে দিতে হবে ওইভাবে আর কি, একটা মানে করা লাগবে জন্য শেষ করলেন, এরকম হয়নি লাস্টে। যাই হোক, আরো আপনি আপনার কোর্স যে ডিউরেশন তো সবকিছু থাকে 3 মাস বলেন বা 4 মাস বলেন, সেটা হচ্ছে যে আপনি আরো লেংথি করে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত সবকিছু আস্তে ধীরে শেষ করছেন আর কি। টাইম বেশি লাগছে ওই কারণে আর কি, হ্যাঁ এই হ্যাঁ জন্য ঠিক আছে আর কি। আর পরের দিকে গিয়ে যদি আর কি গোজামিল শেষ করতেন, তাইলে আর কি বলতাম যে আসলে যে না, সে ক্লাসও নেয়নি, আবার হচ্ছে যে লাস্টের দিকে তাড়াহুড়া করে করছে, না সেই না, জিনিসটা আর কি হয়নি আর কি। এইরকম কোনো ব্যাচেই আমি করি নাই যে আমি গোজামিল দিয়ে শেষ করে দিছি। আর আর একটা বিষয় হচ্ছে আমার এটা ঘোষণাই যে এটা হচ্ছে ধরেন আপনি এই ব্যাচে অ্যাডমিশন নিছেনই কোনোভাবে, এই ব্যাচে আপনার শেষ হয় নাই, এর মানে এই না যে আপনার ডিউরেশন শেষ মানে আপনিও শেষ। নো, N5 আপনার যতদিন আছে আমি আপনার সাথে আছি, এইটা হচ্ছে আমার কমিটমেন্ট আপনার সাথে। এবং আমার এই ব্যাচেই, আপনাদের এই ব্যাচে এমন স্টুডেন্ট আছে যে আমার 4 ব্যাচে পড়ছে, এবং সে যদি আসতো আমি হয়তো বা তার যে শোনাইতে পারতাম, সে হচ্ছে মূলত একটা জব করে, এখনও অফিস থেকে বেরোইতে পারে নাই। হ্যাঁ, হয়তো বা ক্লাস আছে আমাদের, অফিস থেকে বের খুব টাইট শিডিউলের মধ্যে, বাট সে বলতেছে যে আমার শেষ করতেই হবে। আমি কিন্তু তারে না বলিনি, এবং তার সাথেকার স্টুডেন্ট অলরেডি সবাই জাপানে, যেমন আমার 10তম ব্যাচের একজনও বাংলাদেশে নেই, সবাই জাপানে। এবং আমি জাপানে আসার পর সব থেকে বেশি সাপোর্ট আমার স্টুডেন্টদের থেকে পাইছি, এবং এটাও তো একটা ভালোবাসার জায়গা থেকে, তাই না সব কিছুই। জি, গুড। এই কায়ুম সান, কি অবস্থা, আপনি কেমন আছেন? আপনি কই, আপনারা তো দেখাই যাচ্ছে না। আপনার হয়ে সবচেয়ে যাচ্ছে। ট্যালেন্টেড স্টুডেন্ট কায়ুম খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মানে লজ্জা দিয়েন না, লজ্জা দিয়েন না। এটা আমার খুবই ভালো লাগে যে আমার হোমওয়ার্ক গ্রুপে সব থেকে অ্যাক্টিভ স্টুডেন্ট হচ্ছে কায়ুম সান। হ্যাঁ, এবং রেনে সালম সানও দেখি মাঝে মাঝে অনেক ব্যাখ্যা টেক্কা দেন, খুব ভালো লাগে এই বিষয়গুলো, যে আপনারা পড়তেছেন, অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে আছেন, এই বিষয়টা তো ভালো লাগেই, তাই না? কায়ুম সান, কি অবস্থা আপনার, বলেন আপনার কি অবস্থা? যা যা আমি তো আছি বলছিলেন সব বা মিলিয়ে। শুনে আসলেন তা ঠিক আছে? জি, একবার বলবেন। মুইচিদো ওনেগাইশিমাসু। বলছি যে আমি তো আপনাদের থেকে একটা পারিশ্রমিক নিয়েছি, ওইটা কি কাজ করে নিয়েছি নাকি শুধু নিয়েই ছেড়ে দিলাম, এটা একটু জানতে চাই। না আসলে শিক্ষার বিষয়ে তো টাকা দিয়ে বিবেচনা করা যায় না, যদিও এটা একটা তো আমাদের রীতি। কিন্তু আপনি আপনি অনেক ভালো পড়াইছেন, আমার মতে অনেক ভালোই পড়াইছেন। আর আমার যা আশা ছিল, এক্সপেকটেশন একদম ফুলফিল হয়েছে আর কি। হুম ওই যদিও মাঝে কিছুদিন ইয়ে ছিল, আমরা বাংলাদেশি হিসাবে এগুলো আসলে ওই যে আপনি বাসে উঠছেন, সময়ে হিসাব করছেন কিন্তু হিসাব মিলে নাই। হুম হুম বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হয়, এই জন্য এটা আসলে খারাপ লাগার মতো কিছু নাই। হুম হুম মেনে নিচ্ছি, সমস্যা নেই। আর যেহেতু একদম লম্বা সময় নিয়ে পড়ছি, সাধারণত তো নর্মালি যারা ফিজিক্যালি কোচিং করে তারা ততদিন সময় দেয় না। না, 3 মাসের সময় পাইতে দেয় অথবা 4 মাস সময় পাইতে দেয়। তো আপনার কাছে তো এটা ছিল না। অনেকদিন করছেন, এবং তো আমার তো ভালো লাগা এটাই যে আপনারা মানে আপনারা অপেক্ষা করছেন ক্লাসের জন্য, আমি অনেক সময় নিতে পারি নাই, এটা আমার একটা ব্যর্থতা বলতে পারেন। বাট আমি যখন জাপানে আসি ওই সময়টা তো আপনারা পড়ে গেলেন, এবং আমার ডেঙ্গুর সময় মেবি আপনারা ছিলেন, তাই না? জি, ছিলেন। জি ছিলাম হ্যাঁ, ছিলাম। তখন দেখেন এই সিচুয়েশনে মানে
কিছুই করার ছিল না। এই জন্য নিতে পারিনি, এই জন্য দুঃখিত, অবশ্যই দুঃখিত, কারণ এটা তো আমার ভুল ছিল, বা অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং, বা নিতে পারিনি এটা। অ্যাটলিস্ট আমরা শেষ করতে পারছি, এই জন্য আপনাদের সবাইয়ের জন্য শুভকামনা। বা আজকে সবাই দেখলাম, আবার আমার ইচ্ছা আছে যে জাপানে যখন আসবেন অবশ্যই দেখা করবো, যেমন এবার নাৎসুয়া সুমিতে আমার 3 জনের সাথে দেখা করব, এবং ওদের সাথে মেবি আমি পজিশানে যাব একটু। তো সবার কাছে দোয়া চাই, এবং জাপানে আসলে আপনাদের সাথে ওরকম দেখা হবে ইনশাল্লাহ। এটা হলো যে এই ব্যাচটা আজকে শেষ হয়ে যাচ্ছে, মানে যে আপনাদের সাথে আমার কানেকশন টোটালি অফ, ব্যাপারটা কিন্তু এরকম 100% না। এটা আপনারা আজীবন মনে রাখেন যে 5 বছর পরেও যদি রেনেস আলম খানের নাম নিয়ে কেউ বলে যায় রেনেস আলম খান আমার অমুক, আমি কিন্তু 100% চিনে যাব কায়েম খান আমার অমুক। হ্যাঁ, এটা মাস্ট, এটা নিয়ে নো টেনশন। এবং আমিও চাচ্ছি যে আপনাদের সাথে সম্পর্কটা আরও কন্টিনিউ হোক, সম্পর্কটা থেকে যাক। এইটা আপনার হচ্ছে আমার ভালোবাসা। এবং আমি আমি আগেও বলছি যে কাজটা যেহেতু আমি ভালোবাসা থেকে করি, আপনার হচ্ছে সেই ভালোবাসার মানুষ। হ্যাঁ, এবং যেটা ব্যাপার যে আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আর যেহেতু জাপানিজ ভাষা শিখছেন, জাপানে তো আসবেনই, এবং আপনি যেইখান থেকে আসেন, যার মাধ্যমে আসেন, যে ভিসায় আসেন, জাস্ট যে কোনো মুহূর্তে আপনি আটকায় যাবেন, যে বিষয়টা না বুঝবেন অবশ্যই আমাকে একটু জানাবেন, এবং সত্যটাই আজীবন বলে যাব, এবং এটাই বলে যাব। এবং এই রেনেস আলম খান এরা তো স্টুডেন্ট ভিসা আপনারা আসবেন না, তারপর যারা স্টুডেন্ট ভিসা আসবেন তাদেরকে একটু আমি একটা বাস্তবতা বলে রাখি। SSW, জি। হ্যাঁ, SSWতে আসবেন। স্টুডেন্ট ভিসার বিষয়টা হচ্ছে যে যেমন আমি একটা শর্টকাট হিসাব দিচ্ছি, আপনি পরে মিলাই নিয়েন এটা। জাপানে কাজের মূল্য হচ্ছে আপনার পার আওয়ার 1060 ইয়েন হচ্ছে আপনার, মানে এইটা স্ট্যান্ডার্ড, এটা মানে স্ট্যান্ডার্ড। দিতেই হবে। হুম, হুম। ল আর কি। তো হচ্ছে 1060 ইয়েন, এর উপর থেকে হচ্ছে মূলত 1060 ইয়েনের নিচে আসবে না, সবসময় যাবে হচ্ছে উপরে। এবং স্ট্যান্ডার্ড যেহেতু এটাও হইতে পারে, এর নিচে না। তো এখন যারা স্টুডেন্ট ভিসা আসবেন তাদের জন্য বলা যে আপনি আসবেন স্টুডেন্ট ভিসা, 120 ঘন্টা কাজ মাসে। এখন হিসাব করেন যে আপনি ধরেন প্রথম এসে 1060-এর অনেক বেশি পাবেন, এটা আশা করা একদমই বোকামি। হ্যাঁ, আমি যেটা পাইছি এটা হচ্ছে আপনার 1279। হ্যাঁ, 1279 করে ধরছে। তো এখন আপনি হিসাব করেন যে 1 মাসে আমি কত ইনকাম করব। এখানে আমার বাসা ভাড়া আছে 35,000 টাকা, বিদ্যুৎ বিল, পানি বিল আছে আপনার 15,000 টাকা, খাওয়া খরচ আছে 30,000। তো এখন আমার হিসাবটা আবার হচ্ছে কি, আমার যে রুমটা আছে আমি এটার ভাড়া 35,000, ঠিক আছে, বাট এটা হচ্ছে আমার যে প্রতিষ্ঠান ওনারা বিয়ার করবে আর কি 9 বছর পর্যন্ত আমার এটা কন্ট্রাক্ট। তো এখন আপনি পরবর্তীতে হিসাব করলে বের হয়ে যাবে যে আপনি স্টুডেন্ট ভিসা আসলে কত টাকা ইনকাম করবেন। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু একদম 100% সত্যই বললাম। এর তো আর কোনো মিথ্যার কোনো অংশ নাই যে কয় টাকা খরচ হইতে পারে এবং আপনি কয় টাকা ইনকাম করবেন। এই বিষয়টা এটা আপনি অবশ্যই বিবেচনা করবেন যে আপনি যেন, আমার এখানে অনেক আছেন যে স্টুডেন্ট ভিসা আসবে, কখনো দেনা হয়ে বা অনেক বেশি প্রেশার নিয়ে আসা যাবে না জাপানে। এটা দামে, একদমই দামে। হ্যাঁ, বুতানিকো, ওসাকে, বিরুর মতো দামে। হ্যাঁ, অ্যান্ড যদি আপনি আসেন আপনার ফ্যামিলিকে অবশ্যই বলে আসবেন যে আমি 2 বছর সময় নিচ্ছি, আমি 2 বছর পড়াশোনা করব, এরপরে তোমাদের টাকা পয়সা যা আছে সব আমি ব্যাক করবো। আমি কিন্তু টাকার কথাগুলো স্পষ্ট বলি, কারণ এগুলো আমি পছন্দ করি এই জন্য। তো যদি এরকম বলে আসতে পারেন তাহলে আপনি ওয়েলকাম টু স্টুডেন্ট ভিসা জাপান। এবং 2 বছর ভালো করে যদি জাপানিজ ভাষা পড়াশোনা করেন, জাপানে হচ্ছে সেটেল হওয়ার মতো অপরচুনিটিস, কাজের পরিবেশ এবং আদার্স সব বিষয় আছে। হ্যাঁ, এবং নাগরিক জীবন বলতে যা যা বোঝেন, যে যে সুযোগ সুবিধা দরকার, যেটা বাংলাদেশে বসে কল্পনা করা একদমই ইম্পসিবল, যে এটা কল্পনাই করতে পারবেন না, ওরকম সুযোগ সুবিধা আছে। তবে এইটা উপভোগ করার জন্য যে 2 বছর, এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের অধিকাংশেরই থাকেই না। সে আসার পরে 3 দিন পরে ভাবে যে কেন আমি এখনও টাকা ইনকাম করা পারতেছি না। এদিকে তার ল্যাঙ্গুয়েজ শেষ হয়নি, সে কথা বলতে পারে না, কিন্তু তার টাকা লাগবে। এই বিষয়টা একদম মাথা থেকে ঝেড়ে ফেলাইতে হবে যে আমি ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখে এরপরে হচ্ছে ইনকাম করব, এবং ইনকাম করা পসিবল এখানে। হ্যাঁ, এবং যারা জব ভিসা আসবেন তাদের বিষয়টা হচ্ছে 100% আপনি শিওর থাকেন যে জব ভিসা আসলে আপনার যতটুকু প্রাপ্য ততটুকু আপনার সাথে যেভাবে কন্ট্যাক্ট হবে ওইভাবে আপনি এখানে আসলে পাবেন। এবং এসএসডব্লিউ এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে আপনার এসএসডব্লিউ এর ক্ষেত্রে 19 থেকে 21 মান প্রথম যে স্যালারিটা। তো অনেক সময় এখন কোম্পানি যেটা করতেছে যে বাসা ভাড়া দিচ্ছে, তো যারা বাসা ভাড়া দিচ্ছে যদি ওনাদের মাধ্যমে আসতে পারেন এটা হবে হলো একটা বেস্ট
ডিসিশন, কারণ 35,000 টাকা বাসা ভাড়া মাস শেষে গোনা, এটা কিন্তু হাত থেকে গুনে দেখেন খুবই টাফ। হ্যাঁ, এবং কেন বললাম, আবার যখন আপনি ফুল টাইম একজন এমপ্লয়ি হবেন একটা কোম্পানি বা ফুল টাইম কর্মী আর কি যাকে বলে, পার্মানেন্ট। এদের আবার হচ্ছে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে বাসা ভাড়া, আপনার স্বাস্থ্য, এরপরে আদার যে বিষয়গুলো আছে এগুলো কোম্পানি বিয়ার করে। হ্যাঁ, কোম্পানি দিয়ে দেয়। এবং আপনার যাতায়াত সবাইই দেয়। যাতায়াত আপনি যে ভিসাতে আসেন না কেন, যাতায়াত, যেমন আমার হচ্ছে মেইনলি 26,000 টাকা, আমাদের সাথে কয়েকজন আছে, 26,000 টাকা মাসে ভাড়া, ট্রেন ভাড়া। হ্যাঁ, এটা সব কোম্পানি বিয়ার করে, এসব বিষয়ে সমস্যা নেই। তবে যে আমি যে ফিগারটা বললাম যে 35,000 আর হলো 15,000, কত, 35 আর হলো 15, 50, 50। আর আপনার 30,000 টাকা লাগবে খাওয়া। 30,000 টাকা একটু টাফ না, 30,000 টাকা এনাফ, খাওয়া যাবে। তো 50 আর 30, 80,000। এখন এই 80,000 হচ্ছে আপনার নিট খরচ। এরপরে এখন আপনি যখন কোম্পানির সাথে মিট করবেন বা যার মাধ্যমে আসেন, এরপরে আপনি কল্পনা করবেন যে আপনি কয় টাকা আপনার সেভ, কয় টাকা বাসায় পাঠাবেন, কয় টাকা কী করবেন। হ্যাঁ, দেখা যাবে যে, এবং এইখানে স্যালারি ধরেন আমার যাই আসুক, এর বাইরে আবার কোম্পানি থেকে ওই আমার পেনশনের 17,000, ট্যাক্স, এইগুলো কাইটে রাখবে, এবং রাইখে হচ্ছে আমাকে বাকিটা দিবে। হ্যাঁ, এখন ওই হিসাব করতে হবে ওইভাবে যে কত টাকা আমি ইনকাম করবো। যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, আমার এই কথাগুলো মিলায়ে এরপরে আসবেন সুন্দরভাবে। এবং আশায় আমার এন্ড থেকে তো কোনো বাধাই নাই, আসবেন, বা আমি ডিমোটিভেট করছি না। বাট আপনি বাস্তবতা বা সত্যটা জানে আসেন, তাহলে আপনি এখানে এসে হতাশায় পড়বেন না, আপনার জীবন ঝুঁকিতে পড়বে না, আপনি রিস্ক হবেন না, এটা ধরে নেন। তো আপনাদের সাথে 2 দিন আমি একদম মন খুলে কথা বললাম। একটা হচ্ছে যেই দিন আপনাদের এই ব্যাচটা নেওয়ার জন্য সেমিনার করছে ওই দিন, আর আজকে ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে। অ্যান্ড আমি দেশে থাকলে অবশ্যই আপনাদের সাথে আমেরিকান ইউনিভার্সিটিতে যাইতাম, দেখা করতাম। তো আসলে মাস্টার কি অবশ্যই। হ্যাঁ, ঢাকায় থাকতাম, অবশ্যই তো যাইতাম। হ্যাঁ, আমার ইনস্টিটিউটের স্টুডেন্টরাও যাবে। তো যেহেতু ঢাকায় নাই, সেহেতু হচ্ছে না, এই জন্য আমি একবার অত্যন্তই দুঃখিত। বাট আমি চাচ্ছি আপনারা সবাই যেন অন্তত একত্রিত হয়ে, সমস্যা নাই, যে আমরা পরীক্ষা দিয়ে দরকার হয় আরেকবার মানে কেমন হলো এক্সপেরিয়েন্স শেয়ার করবো নিয়ে আর কি। হ্যাঁ, ওইটা তো অবশ্যই, এটা নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, জাহিদ ঢালিসান, আপনার একটু কথা শুনতে চাই। আপনাকে আমার অনেক মানে পছন্দনীয়, বা সব দিক থেকে মনে হচ্ছে যে না, অনেক ধৈর্যশীল একজন মানুষ। বা আপনার এক্সপিরিয়েন্স কেমন, বলেন, কথা বলেন, শুনি। সেই ফার্স্টে তো ভাবছিলাম অনেক কঠিন, পড়তে পারবো না, কিন্তু হিরাগানা কাতাকানা কাঞ্জি দেখে তো ভয় পাইছিলাম। পরে দেখি না, আপনি যেভাবে পড়াইছেন খুব ভালো মতো সবকিছু বুঝতে পারছি। গুড। এই জন্য আমার পড়ানো অনেক বেশি ফ্যাক্ট করছে এখানে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম যে আপনারা শেখার ইচ্ছা ছিল। হ্যাঁ, জি স্যার। আমি হচ্ছে যেটা করছি, জাস্ট একটা ধারাবাহিকতা রক্ষা করছি। যেমন আপনার সপ্তাহে 4 দিন রাত 8টায় ক্লাস। দেখেন, এই ক্লাস যদি রাত 8টায় না হইতো, ওই ঠিক 8টায় পড়তে বসা কিন্তু অসম্ভব। আমি মোবাইল চাপতাম, কথা বলতাম। যেহেতু যে রাত 8টায় আমার ক্লাস, আমি কি করছি, ওই 8টায় সব কিছু বাদ দিয়ে ক্লাসে বসছি। আমি যদি কিছু নাও করি, কিছু কথা শুনছি। এই যে আপনি বসছেন, এই বসার ব্যাপারটা জাস্ট আমি দেখছি, বাকি সব সিস্টেমেটিক হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আমি চাচ্ছি যে আল্লাহ যেন আপনাদের পরীক্ষাটা অন্তত ভালো করে দেয়, আপনারা সবাই একটা ভালো নাম্বার পেয়ে আসেন, এইটা। অ্যান্ড দেন জাপানে যাতে দেখা হয় এবং আপনাদের ফিউচারটা যাতে ব্রাইট হয়। এবং এখানে কে কে আছে, N4 করবেন, কে N4? স্যার আমি ও আচ্ছা, ইনপুট তো সেন্স এই করতে ও করবো আচ্ছা, তো অনেক অবশ্যই। কথা বলতে, একটা কথা বলে রাখি, এটা দাওয়াতে বলতে পারেন আপনাদেরকে। একটু আনমিউট প্লিজ নাজমুল খান। সেটা হচ্ছে N4 ক্লাসটা মূলত প্রিভিয়াস ব্যাচে আমি একাই নিতাম। হ্যাঁ, একাই নিতাম। তো এইবার N4 একটা বিষয় করছি যে আমার একটা খুব কাছের ভাই আছে, খুবই কাছের, এবং উনি হচ্ছে মূলত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো এখন আমরা একই সাথে জাপানে থাকি, আমার থেকে একটু বাসা দূরে, মানে 15 মিনিটের মতো লাগে। উনি হচ্ছে মানে জাপানে আপনজন বলতে উনি। তো এখন ওই ভাই এবং আমি 2 জনে পড়াবো N4 বিষয়টা। হ্যাঁ, যদি আপনারা কেউ মনে করেন যে না আমরা পড়বো, তাইলে কন্টিনিউ করতে পারেন। এবং ওই ভাই খুবই অভিজ্ঞ এবং অন্য ধরনের। হ্যাঁ, এবং N4 ক্লাসটা হচ্ছে আমরা 2 জনে নিব। যদি কেউ মনে করেন যে না আমরা কন্টিনিউ করব, দেন ওয়েলকাম। ওকে, এটা আপনি পরে ডিসিশন নিন, এখন ডিসিশন জানাইতে হবে। ব্যাপারটা এরকম না, আপনারা আগে পরীক্ষা দেন,
এক সপ্তাহ রিল্যাক্স করেন, ভাবেন যে কিছুই নাই পড়াশোনা লাইফে, এরপরে আবার শুরু করেন। হ্যাঁ, যে আমাদের ব্যাচে তো মনে হয় কি বলে এম সবাই তো মনে হয় আর কি স্টুডেন্ট ইয়ার জন্য চেষ্টা করতেছে আর কি, স্টুডেন্ট ভিসার জন্য নাকি, খালি কায়াম খান বাদ দিয়ে আর কি। যে স্টুডেন্ট ভিসা, এসএসডব্লিউর জন্য সেন্সে অনেক কঠিন। আমাদের এই যে হেড অফিস থেকে লোকজন আসছিল নিশিমাৎসু আর টোটা কর্পোরেশনের, হুম হুম, তো বললাম যে N5 পরীক্ষা দিচ্ছি, পরে বলে যে N3 দেওয়ার পরে তারপরে কথা হবে আর কি। না না, এসএসডব্লিউর জন্য N4 করলে এনাফ। N4 করেন, আমি নিয়ে আসবো, লিঙ্ক আছে, নো টেনশন। বুঝতে পারছি সেন্সে। আমাদের এই যে আপনাদের ব্যাচেরই তো, না আপনাদের ব্যাচের না, আমাদের আর একটা জেএফটি ব্যাচ আছে, ওই ব্যাচের কয়েকজন ওই যে ইন্টারভিউ দিয়েছি আমি গত সপ্তাহে, ওইখানকার একজন আছে এখানে, দাঁড়ান আমি দেখে আছে কিনা। হুমায়ুন খান কে আছেন? হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন খান আছে। হুমায়ুন খান কই আপনি? আপনার সাথে একটু দেখা করি। এই যে হুমায়ুন খান, আমি জাপানে আসার সময় হুমায়ুন খান আমার সাথে এয়ারপোর্টে দেখাও করছিল। হুমায়ুন খান, আপনি ওই যে আমার কোম্পানিতে তো গেছিলেন, ওই যে আমি যেখানে জব করতাম মেডিকেল কলেজে, ওইখানে কি অবস্থা? এসএসডব্লিউ কি N4 করলে আসা যায়? ওরা কি বলছে? জি স্যার, ওনারা আমাদের লাস্টে প্রথমে জাপান থেকে লোক আসার পরে হুম ওনারা আর কি মানে জাপানিজ লোকেরা ওনারা আমাদের অফার করছে যে স্যারকে বলছে যে বাসার লেভেলটা N4 এর উপরে লাগবে, 3 হলে ভালো হয়। হুম হুম পরে হুম সেন্সে আমাদের ওখানে বলে দিয়েছে যে N3 করা সম্ভব না, সর্বোচ্চ N4 করা যেতে পারে, হুম হুম এর উপরে সম্ভব না। পরে বলছে সমস্যা নাই, N4টার মতো করান, হুম। তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, আমরা এই ব্যবস্থা করবো। এবং ওরা অনেক লোক চাচ্ছে সেন্সে, এ- আমরা 100 লোক চাচ্ছি, ওনরা হচ্ছে মূলত কিন্তু আমাদের আমাদের আচ্ছা, এখানে এন বলি ফোরটা কি, আমার N4 একটু মিনিং শুনে নেন। সেটা হচ্ছে এন জাপান গভর্নমেন্টের রুল হচ্ছে N4 করলে, স্কিল পাস করলে আপনি জাপানে আসতে পারবেন এসএসডব্লিউ ভিসায়। এখন আসলে আমরা N4-এ যে কাঞ্জি পড়ি, এই 210টা বা N5 N4 মিলে 300, এ কোনো কাঞ্জিই না। কাঞ্জি হলে এর উপর থেকে শুরু, এবং ওনারা লেখাপড়া করেন সব কাঞ্জি দিয়ে। আর আপনি যদি N3 করে আসেন, তাহলে ওনাদের কাজে আপনি হেল্প করতে পারবেন। আমি কালকে আপনাদের সাথে একটা ফটো শেয়ার করবো নি, যে কেমন হইতে পারে যে ওনারা একটা রাইস কুকার রেখে দিছে এখানে। ধরেন আপনি কেয়ার গিভারে কাজ করবেন, একটা রাইস কুকার রাখছে, ওইখানে একটা পেপার জাস্ট টানায় রাখছে, ওটা টোটালি কাঞ্জি দিয়ে লেখা। এবং ওইটা যদি আপনি পড়তে পারেন, তাহলে ভাত রান্না করে ওনাদেরকে খাওয়াইতে পারবেন। না পড়তে পারলে তো খাওয়াইতে পারবেন না। আপনি কি এসে ওনাদেরকে না খাওয়াই রাখবেন নাকি খাওয়াবেন? খাওয়াইতে হইলে N3 করে ভালো করে কাঞ্জি পড়ে আসতে হবে। আর যদি ওইটা না পড়তে পারেন, তাহলে ওই যে একজন হেল্প নিতে হবে, সে আপনাকে হেল্প করবে। কতদিন করবে এই যে বিষয়টা, এই জন্য বলছে N3 এবং N4 করলে আসা যাচ্ছে। এবং আপনার হুমায়ুন খান, আপনি হয়তো বা জানেন যে ওইখানে যারা N4 3জন পাস ছিল, সবাই কিন্তু নিয়ে নিছে। ওনারা কিন্তু 3-4 মাসের মধ্যে জি স্যার, চলে আসবে, এটা শিওর। এবং আমি আবারও জি স্যার। আপনাদেরকে বলছি, যদি N4 কমপ্লিট করেন এবং কেয়ার গিভারে আসতে চান, এবং তাইলে হলো মোস্ট ওয়েলকাম। আপনি মানে খুবই অল্প সময়ে চলে আসবেন এটা। এবং কেয়ার গিভার কাজের বিষয়ে বাংলাদেশে অনেক একটা ভীতি আছে, বা অনেকে ভাবে যে কেমন না কেমন হবে, বা আমি কি করব। ভাই, জাপানিজরা আমার সাথে, আমার ওইখানে একটা লোক আছে, ওনার নাম হচ্ছে কিতামুরা, উনি 99 বছর 6 মাস বয়স, উনি এখনও যে কাজ করে আমি ওনার সাথে ভালো মতো পারি না। আর জাপানিজরা হচ্ছে পার্সোনাল প্রাইভেসি, এটা কারোর সামনে সহজেই ফোকাস করতে চায় না। আর কাজের পরিবেশ হচ্ছে 100%। অ্যান্ড আর কিছু বলতে চাচ্ছি না, আমি রিকমেন্ড করছি যে যদি আপনার কেউ মোটামুটি যে এরকম হন যে আমি সারা জীবন বাংলাদেশে ছিলাম অফিসার, ওইখানে যে আমি বাইরে কাজ করতে পারবো না, তাইলে কেয়ার গিভার আসেন। মোটামুটি আপনি ইনডোরে কাজ করবেন, আউটডোরে না। ইনডোরে কাজ করলে আপনার প্রাথমিক অবস্থায় একটু নর্মাল কাজ হবে, এবং আস্তে আস্তে এটা আপগ্রেড করা পসিবল, এবং এখানে মোটামুটি ভালোই থাকা যায়। আর বাইরের কাজ, আমি এখানে তো সবার ভিডিও করা নিষেধ, নাহলে দেখাইতাম যারা মোটামুটি কনস্ট্রাকশন সাইটে কাজ করে কেমন হইতে পারে পরিবেশটা। বা আপনি বাংলাদেশের অনুযায়ী আন্দাজ করতে পারেন, যদিও সব মেশিনারিজ দিয়ে করে, কিন্তু একটু হইলে তো বাইরে করতে হয়, তাই না? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড কাইগোতে আপনারা আসতে পারেন। এবং এই সেক্টরটাতে আরও কেন বলি, দেখেন কাইগো সেক্টরটা সব নিয়ে নিচ্ছে মিয়ানমার। কেন? কারণ মিয়ানমারে আমরা যেমন অনার্স করি 4 বছর, লাস্টে যে সাবজেক্টের কোনো খানাই নেই। তো মিয়ানমার যেটা করছে, মিয়ানমারে শিক্ষা কার্যক্রমের মধ্যে ভাষাটাকে ঢুকাই দিছে। ধরেন সে ফ্রেঞ্চ হইতে পারে,
জার্মানি হইতে পারে, জাপানি হইতে পারে। তো আমরা যেমন 4 বছর অনার্স করতেছি, ওরা 4 বছর ভাষা শিখতেছে। 4 বছর ভাষা শিখলে সে ওইখান থেকে N2 কমপ্লিট করে আসে, N2 পাস করে জাপানে আসে। আমি আসছি আমাদের বাংলাদেশ থেকে, আসে হলো N4 করেই, N5 করে আসতে পারলে ভালো। এখন N5 করে SSWতে আসা যায় না, তাই N4 করে আসে। আর ও আসছে N2 করে, আমি N4 করি। তাহলে কারে জাপানিজ ভ্যালু দেবে? কারণ ও তো কথা বলতে পারে, কাজ বোঝে, তাহলে ওরে বেশি ভ্যালু দেবে। অর্থাৎ এই সেক্টরটা মিয়ানমাররা দখল করে নিচ্ছে। যাই হোক, এটা যেহেতু সিস্টেমে নাই আমাদের, আমরা 4 বছর পড়া পারতেছি না, আমি অ্যাটলিস্ট বলতেছি আপনারা ভালো করে ভাষা শিখে অন্তত এখানে আসে, এবং আমাদেরও এই সেক্টরে কিছু একটা করতে হবে, বা আমাদেরকেও এটা ধরতে হবে। হ্যাঁ, এবং জাপানে হচ্ছে এখন আপনার একজন ইয়াং লোকের পাশাপাশি 2 জন আপনার বৃদ্ধ লোক। হ্যাঁ, এখানে এই সেক্টরটা বড় একটা সেক্টর, এখানে আপনারা আসতে পারেন, এবং N4 করলে যে আসতে পারবেন এটা শিওর। N4 করলে কয়েকদিনের মধ্যেই কোম্পানি এবং অল্প দিনে আসা পসিবল। এটা হচ্ছে আমার ইনফোসিসেন্সি অনেক কঠিন হবে নাকি? N4 মিনিং কি এই নাট দিলেই হবে? মনে করেন আমি N4 নাট পাস করলাম, না, N4 এর বিষয়টা হচ্ছে হয় জেএলপিটি পাস করতে হবে, নাইলে জেএলপিটি এর ওনাজি। ওনাজি বলতে এখানে আমি যেটা বোঝাইছি আবার ভিন্ন মিনিং আসবে, এটা হচ্ছে সমমান। ওই আরেকটা পরীক্ষা আছে, সেটা হলো জেএফটি, যেমন এসএসসি আর এসডিসি, মানে দাখিল পরীক্ষা আর হলো আপনার এসএসসি পরীক্ষা সমান না ওইরকম। জেএলপিটি N4 এবং জেএফটি এটা সমান। তো N5 তো শেষ করছেন, তারা চাইলে জেএফটি অল্প দিনে পড়ে দিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি হচ্ছে জেএলপিটি N4ই দেন, এবং ভালো করে আরও কাঞ্জি টাঞ্জি ভালো করে পড়ে এরপরে আসেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে। যদিও জেএফটি পাস করতে হলে অনেক কাঞ্জি পড়তে হয়, এটা বাধ্যতামূলক। জি, আমি আজকে অনেক কথা বলে ফেলছি আপনাদের, কালকে দিন পর পরীক্ষা, আমরা বের হয়ে যাইতে চাচ্ছি। একটু কথা বলতাম, পরীক্ষাটা ব্যাপারে কেমন জানি একটা হতাশা লাগতেছে, ভয় লাগতেছে। কিসের ভয় বলেন? আপনি নাটে কত পাইছেন? 107। এটা হলো নাটের বাই বল্টু, এখানে পাবেন 140। তারপরে ওদের কেমন লাগছে? নাটের থেকে অনেক সময় একটু ইজি হয়, আপনি মাথা ঠান্ডা করে দিলে এখানে আরো বেশি পাবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। এবং বেশি পাইলে জাপানে আপনি ডিএচএল এ মিষ্টি পাঠাই দিন, ইনশাআল্লাহ সেন্সে মিষ্টি পাবেন। ওকে, ঠিক আছে মিনাসান, অনেক কথা বললাম আজকে আর কথা বলতে চাচ্ছি না।